নমস্কার, শুরু করছি সরগরম আপনাদের সঙ্গে আমি পাপিয়া। ওয়েনেসডে সিনেমায় নাসিরউদ্দিন বলেছিলেন, ঝগড়া কিসি কা ভি হো, বেবাজা মরতা मैं ही हूं, आई एम जस्ट द स्टुपिड कॉमन मैन। পরপর জঙ্গি গ্রেফতার আর তার সঙ্গে বাংলা যোগ, কলকাতায় একের পর এক অস্ত্র উদ্ধার, গভীর উদ্বেগে পশ্চিমবঙ্গ, ভারতে নাশকতার ছক কষা হচ্ছে, এটা নিঃসন্দেহে অশনি সংকেত। আর এখানেই আমার আপনার মতো সাধারণ মানুষ হিসেবে আতঙ্কের জায়গা তো এটাই। এরকম আরো কত জঙ্গি কোথায় লুকিয়ে রয়েছে, কি ছক কষছে তারা? উৎসবের মরশুমে তা নিয়ে উদ্বেগ যখন আরো বাড়ছে, তখন দায় কার? এই নিয়ে কি শুধুই রাজনৈতিক চাপানোতর চলতে থাকবে? এই নিয়ে আমরা আলোচনায় আসব, কিন্তু যা নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় উদ্বেগের জায়গাটা, সেই প্রতিবেদন রাখবো আপনাদের সামনে। লস্করে তৈবা, হিজবুল মুজাহিদের মতো জঙ্গি গোষ্ঠীকে লজিস্টিক সাপোর্ট দিত। 2011 সালে জঙ্গি গোষ্ঠী আল ই হাদিদের নেতা শওকত শাহ খুনেও অভিযুক্ত ছিল কাশ্মীরের জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি। তদন্তে একের পর এক সেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তার বিরুদ্ধে। লস্করে তৈবা হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি গোষ্ঠীকে লজিস্টিক সাপোর্ট দিত, আইডি বিস্ফোরক তৈরিতে সিদ্ধহস্ত, একসময় প্রায় 9 মাস ছিল করাচিতে। 2011 সালে জঙ্গি গোষ্ঠী আল ই হাদিদের নেতা শওকত শাহ খুনে অভিযুক্ত। গোয়েন্দা সূত্রে এমন বিস্ফোরক সব তথ্য উঠে আসছে কাশ্মীরের জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি সম্পর্কে, যাকে গ্রেফতার করা হয়েছে এ রাজ্যেরই ক্যানিং থেকে। এমন ভয়ঙ্কর জঙ্গি রাজ্যে ছিল সে কথা ভেবেও আশঙ্কিত অনেকে। গোয়েন্দা সূত্রে দাবি, ধৃত জাভেদ আহমেদ মুন্সি কাশ্মীরের জঙ্গি সংগঠন তেহরিকুল মুজাহিদিনের সেকেন্ড ইন কমান্ড, বাড়ি শ্রীনগরের চাঁদপুরায়, আগ্নেয়াস্ত্র চালাতে পারদর্শী, প্রশিক্ষণ নিয়েছিল আল কায়দার থেকে, যে জঙ্গি সংগঠনের মাথায় একসময় ছিল ওসামা বিন লাদেন। কাশ্মীরে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার পাশাপাশি বিচ্ছিন্নতাবাদী সংগঠন গড়ে তোলার কাজ চালাচ্ছিল। অতীতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে জম্মু কাশ্মীরের শাহিদগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। 2011 সালে জাভেদকে গ্রেফতার করে জম্মু ও কাশ্মীর পুলিশ। 2015 সালে সে জামিন পেয়ে যায়। সূত্রের খবর, পাকিস্তানের কুখ্যাত জঙ্গি সংগঠন লস্করে তৈবার নির্দেশে বাংলাদেশে যাওয়ার ছক ছিল ধৃত জাভেদ মুন্সি। অন্তর্বর্তী সরকার আসার পর বাংলাদেশে এই সন্ত্রাসবাদী কট্টরমূলক সংগঠনগুলো সেগুলো মাথাচাড়া দিচ্ছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগের থেকে এখন অনেক ভালো হয়ে গেছে। এই অন্তর্বর্তী সরকার আসার পর এই প্রেক্ষাপটটাকেই জঙ্গিরা ব্যবহার করছে। তেহরিকুল মুজাহিদিনের ভীষণ অ্যাক্টিভিটি আছে আমাদের বাংলাদেশে, আমাদের ইন্ডিয়াতে তো আছে, অন্যান্য জায়গায়, এবং নেপালেও আছে। এদের যে ধরা পড়লো যে এখানে যে কাশ্মীর পুলিশে ধরে নিয়ে গেল এখানে আমাদের ক্যানিং থেকে, ও এখানে বেড়াতে আসেনি, এটা মনে রাখবেন। আগেও এসেছিল, আগেও ঘুরে গেছে একবার। আইএসআই এখন সবাইকে একসঙ্গে কন্ট্রোল করছে। সূত্রের খবর, তদন্তকারীরা জানতে পেরেছেন জঙ্গিদের প্রশিক্ষণ সেন্টার চালাতো তেহরিকি মুজাহিদিন। 1990 সালে পাকিস্তানি জঙ্গি প্রশিক্ষণ শেষ করে এই সংগঠনের সদস্য জাভেদ মুন্সি। আইডি ব্যবহারের প্রশিক্ষণ সে নেয় পাকিস্তানের করাচিতে। 1990 সাল থেকে 7 বার পাকিস্তানে যায় ক্যানিং থেকে ধৃত জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি। 6 থেকে 7 মাস করাচিতে থেকে আইডি প্রশিক্ষণ নেয় জাভেদ। সেই জঙ্গির এ রাজ্য থেকে গ্রেফতার হওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো। টেররিস্টদের লঞ্চিং প্যাড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। কোথাও থাকার জায়গা নেই, দেশে ঢুকেছে, পশ্চিমবাংলায় চলে এসো, ভালো শেল্টার। আর নাহলে এখান থেকে এসে কার্ড ফার্ড বানিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ো। এখানকার পুলিশ ইন্টেলিজেন্স কিছু জানতে পারে না। অন্য রাজ্যের পুলিশ আছে, সিপিএম আমলে ওরা বলতো যে কেন আমাদের না বলে এসছে, মমতা ব্যানার্জি তাই বলে না বলে ঢুকেছে। আপনি তাদেরকে লালন পালন করছেন, আঁচলের তলায় রেখে দিয়েছেন, সারা দেশে উৎপাত করছে, আপনার কোনো দায় নেই। বাংলাদেশ আমাদের বিরুদ্ধে কমপ্লেন করছে, আমাদের লজ্জা করে বাঙালি হিসেবে বলতে যে ভারত বিরোধী সমস্ত গতিবিধি এখান থেকে চলছে। কাশ্মীরের জঙ্গি পশ্চিমবাংলায় অবস্থান করে এখান থেকে কি নদীপথে বেরিয়ে অন্য কোনো দেশে আবার গিয়ে ট্রেনিং অথবা কোনো বন্দোবস্ত, তো নানাবিধ ব্যাপার আসছে। এবং এটা শুধু এক ক্যানিং তো না, এটা রাজ্যের বিভিন্ন জায়গায় কোথাও একটা যেন মনে হচ্ছে জঙ্গিদের আস্তানা হচ্ছে পশ্চিমবাংলায়, এবং শাসক দল সেগুলো জানে, প্রশ্রয় পায়। কে উত্তর দেবে? মুখ্যমন্ত্রী নিজেই তো পুলিশের মন্ত্রী। শুধু বাংলা নয়, ভারতবর্ষের অন্তত 14টা রাজ্যে বাইরে জঙ্গি সংগঠনের মুভমেন্ট আছে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের MOS হোম পার্লামেন্টে লিখিত স্টেটমেন্ট দিয়ে বলে দিয়েছিল। ফলে দেশটাকে সুরক্ষিত রাখতে সীমানাটাকে তো আগে পাহারা দিতে হবে। সীমানাটা পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের। সীমানা পাহারা দেওয়া যদি ফেল করে, তাহলে বাইরের খারাপ লোক ঢুকছে। সেন্ট্রাল আইবি যদি ফেল করে, বাইরের খারাপ লোক ঢুকছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সিকে রাজ্যে পাঠিয়েছিল পাকিস্তানের কুখ্যাত জঙ্গি সংগঠন লস্করে তৈবার হ্যান্ডলাররা।
ময়ূর ঠাকুর চক্রবর্তী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। 2008-এর আগের কথা ছেড়েই দিলাম, 2008 বা 2012 বা 2012 পর থেকে একের পর এক জঙ্গিদের এই রাজ্য থেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা, উদ্ধারের ঘটনা, এ তো নতুন নয়, দীর্ঘ ইতিহাস। কিন্তু তা সত্ত্বেও আমি এখানেই প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার কাছে আসবো। অনিল বাবু, তা সত্ত্বেও যেখানে বারবার বাংলা যোগের কথা উঠে আসছে, সেই গোয়েন্দাদের তৎপরতার জায়গাটা কোথায়? পশ্চিমবঙ্গ তো রীতিমতো বারোতে স্তূপে। যেখানেই জাভেদ মুন্সিকে গ্রেফতার করা হয়েছে, ক্যানিং থেকেই জাভেদ এই কলকাতায় নাকি বেড়াতে এসেছিল, এনজয় করতে এসেছিল, অথচ এই জাভেদই 6 থেকে 7 মাস থেকে করাচিতে প্রশিক্ষণ নিয়েছিল আইআইটি, একেবারে সিদ্ধ হস্ততা সেই আইআইটি প্রশিক্ষণে। আতঙ্কের জায়গা কতটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন, আপনি আরো ভালো করে ব্যাখ্যা করবেন। না, বিষয়টা হচ্ছে এর আগেও পশ্চিমবাংলাটাকে সেফ প্যাসেজ হিসাবে ব্যবহার করেছে, বারবার আমরা বলেছি বিভিন্ন চ্যানেলে। এখন এটা সেফ হেভেন হয়ে গেছে, নিশ্চিন্তে থাকতে পারে। এখন দেখুন, কোনো সিকিউরিটি বা কোনো ইন্টেলিজেন্সে ফুল প্রুফ সেটা বলা যায় না। আপনারা দেখেছেন, আমরা দুজন প্রাইম মিনিস্টারকে হারিয়েছি, জন কেনেডি আমেরিকান মতো জায়গায় গুলি করে মারা হয়েছে। ল্যাব থাকে না তা না, এটা যদি বলে আমি ফুল প্রুফ করেছি, এটা ঠিক হবে না। কিন্তু কথা হচ্ছে ধরার চেষ্টা তো চাই। আগে এখান থেকে চলে যেত যত অন্যান্য স্টেটে সাবভার্সিভ অ্যাক্টিভিটি হয়েছে 26/11 ছাড়া 2008-এর, বাকি সবই তো রাস্তা দিয়ে গেছে। কিন্তু ধরার একটা চেষ্টা করা, আনার্ট করার যে ইচ্ছা, সেটা থাকা দরকার। কিন্তু আপনার খাগড়াগড়ের ওখানে আমরা যখন বিস্ফোরণ হয়েছিল, পুরনো কথাই বলছি, আমরা সেটার এনআইএ না গেলে আমরা জানতেই পারতাম না যা এই মুজাহিদিনরা ছিল। হ্যাঁ, তো এখন তার আগে তো গ্যাস সিলিন্ডারের থিওরি চালিয়ে দিয়েছি আমরা। নৈহাটিতে ব্লাস্ট করে মারা গেল 5 জন, আমরা বলে দিলাম ফায়ার ওয়ার্কস হয়েছে। অত ডিসপোজ অফ করতে গিয়ে নৈহাটিতে ডিসপোজ অফ করতে গেল, মানে এমন অ্যাক্সিডেন্টালি ব্লাস্ট করে গেল, সঙ্গে সঙ্গে দেখা গেল ওপারে রিসলার বাড়ির কাজ ভেঙে গেল, বলে দিলাম। এই যে ঘটনাগুলো ঘটেছে, ঘটেনি তা নয়, কিন্তু ঘটনাগুলো আনার্ট করার ইচ্ছা চাই। উল্টে আমরা কি করলাম, যে এনআইএ বা সিবিআই আমার এখানে কোনো কেস করতে পারে না আমার পারমিশন ছাড়া, যাতে রেস্ট্রেইন করা। তার সাথে মহামান্য আদালতের নির্দেশে যখন করতে যাচ্ছে, তখন তাদের বিরুদ্ধে মামলা লিখে দিচ্ছি, কাউন্টার মামলা লিখে তাদের হ্যারাস করছি, মানে সর্বত্র পাচ্ছে। এবং বিএসএফ আমার কিছু জানাশোনা আছে, তারা বলছে আপনারা আমাদের কাশ্মীরে ঠিক আছে, বারামুল্লা বলুন আর রাজস্থান বলুন, সব জায়গায় ঠিক আছে, পশ্চিমবাংলায় ওরা একটু সেকি হয়ে থাকে। এখানে দেখছে স্মাগলিং হচ্ছে, হচ্ছে, গুলি চালাবার অর্ডার নেই। এখানকার নেতারা, মানে শাসক দলের এমএলএ, বিধায়ক, আমাদের লজ্জা করে, তেনারা বিএসএফের এগেইনস্টে ক্যাম্পেইন করছেন। বিএসএফ মহিলাদের উত্ত্যক্ত করছে, মহিলাদের করছে, মহিলাদের প্রাইভেট পার্টসে হাত দিচ্ছে, সার্চ করছে। এটা জানেন না? বিএসএফ, সিআইএসএফ, মিলিটারি, আরপিএফ, সব জায়গায় মহিলা পুলিশ আছে। একটা সাধারণ লোকও জানে মহিলাদের সার্চ করতে গেলে মহিলা ছাড়া হয় না। আমরা যখন কোনো জায়গায় মহিলা পুলিশ থাকতো না, কোনো মহিলাকে দিয়ে মহিলাকে সার্চ করানো হতো। এই ধরনের কথাগুলো উত্ত্যক্ত করার উদ্দেশ্য তো এইটা, যে ইনফিল্ট্রেশন হবে, তাদের এগেইনস্টে বিএসএফ যদি কোনো অ্যাকশান নেয়, তখন বিএসএফের এগেইনস্টে আমরা একটা এজিটেশন করব। বিএসএফ যদি এখন গুলি চালায়, তখন সেইটা নিয়ে আমরা ইস্যু বানাবো, এই বিএসএফ এই করেছে, মুখ করেছে। সর্বত্র বিএসএফ, যদি অভিযোগ ওঠে তার বিরুদ্ধে অবশ্যই তদন্ত হবে। কিন্তু যখন আপনি বিএসএফ এর প্রসঙ্গ আনলেন, প্রাক্তন ডিআইজি বিএসএফ সমীর মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সমীর বাবুর কাছে আসবো। সমীর বাবু, বারবার সীমান্ত যারা পাহারা দিচ্ছে তাদের দায় সবটা, তা নিয়ে রাজনৈতিক তরজা চলে, কিন্তু উদ্বেগের জায়গাটা, আশঙ্কার জায়গাটা তো এটা একজন ভয়ঙ্কর জঙ্গি এই বাংলাতে লুকিয়ে রয়েছে দিনের পর দিন ধরে। সে কলকাতায় একেবারে আসছে যাচ্ছে, ঘোরাফেরা করছে, পাশের বাড়ির যে রয়েছে সে জানতে পারছে না, নিরাপত্তা সে তো সমস্ত তার তথ্য শেয়ার করে দিচ্ছে তাকে না জেনে। তো কত বড় বিপদ, সে রীতিমতো রেকি করে গেছে এই কলকাতায়, এই পশ্চিমবঙ্গে, অথচ এই রাজ্যের পুলিশের কাছে তা কোনো খবর ছিল না, বিএসএফ এর কাছে কোনো খবর নেই। সমস্যার জায়গাটা তো এটা। আমি এই প্রসঙ্গে একটা শুধু ইতিহাসের উদাহরণ টানবো, যে উনি বলছিলেন খাগড়াগড় বিস্ফোরণের কথা। এই খাগড়াগড় বিস্ফোরণে নিহত যে বাংলাদেশি নাগরিক শাকিল গাজী, সে তো লুকিয়েছিল এই 2012-এ কলকাতার মেটিয়াবুরুজ এলাকার লোহাগড়ির মসজিদতলা এলাকায়, যেখানে শক্তিশালী আইডি বিস্ফোরণ হয়। সেই সময় এনআইএ তদন্তে এই তথ্যই উঠে আসে। সমীর দা, আমি প্রথমেই একটুখানি সময় চেয়ে নিচ্ছি, কিন্তু বেশি বলতে হলে, কারণ এমন একটা ইস্যু যেটা প্রপারলি অ্যাড্রেস কেউ করেননি, এখনো হচ্ছে না। আমি দুটো বই স্পেসিফিক্যালি নিয়ে এসেছি। একটি এই বইটি, যে বইটা হচ্ছে এলইটির তাদের একটা রিসার্চ ওয়ার্ক,
লস্করে তৈবার। দ্বিতীয়ত যে বইটা এই বছরই বেরিয়েছে সেটা হচ্ছে জৈশে মোহাম্মদ। এই দুটি বই আমি নিয়ে এসেছি বিশেষ কারণে, কারণ আমরা এই যে এক্কা দুক্কা করে আমরা মিলিট্যান্টদের ধরছি এবং তাই নিয়ে আমরা আলোচনা করছি, আলোচনা থাকবে, কিন্তু এর অতীত ইতিহাস যদি আমরা না মনে করি আমার মনে হয় যে আমাদের কাজ অর্ধও হবে না। আমি এই জন্য বলতে চাচ্ছি যে কোনো নেতারা এসেছেন, যে কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছেন, হয়তো আমাদের কথা শুনে যে বড়ুয়া, পরেশ বড়ুয়াকে মিয়ানমারে পাঠিয়ে দিয়েছেন, কিংবা যে অনুপ চেতিয়া যে সারেন্ডার করলো, কিংবা বোডো আন্দোলন যেখানে চলেছিল সেখানে করলো। আমার কথা হচ্ছে যে এই জায়গাটায় 1990 থেকেই বাংলাদেশে এই যারা যেই বিগেস্ট তঞ্জিম এলইটি, জেইএম, হিজবুল মুজাহিদিন, হোমগ্রোন মিলিটেন্ট, হোমগ্রোন সাপোর্টার, এইগুলো কিন্তু আমরা অ্যাড্রেস করিনি। উই ফেল্ট ভেরি হ্যাপি যে প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ হ্যাজ বিন ক্যান্ডিড এনাফ, যে তাদের আমরা রিকোয়েস্ট করেছিলাম যে এদের থেকে করো। বাট উই শুড নো যে আইএসআই ইন বাংলাদেশ ইজ ফাংশনিং সিন্স 1948। এটা সবাই হয়তো জানেন কিংবা অনেকে জানেন না। আমরা কিন্তু সেই দিকে আমল দিচ্ছি না। আজকে চিন্তা করো যে বনভূমি চলছে বিটুইন পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ। পাকিস্তান হ্যাজ গট দ্য ব্যাটল হার্ডেন্ড হার্ডকোর টেররিস্ট। সময় কাশ্মীরের এমনই হয়েছে যখন হিজবুল মুজাহিদিনের লিডারশিপের উপরে ওদের একটা আসলো যে না, এরা ঠিক মতো দিয়ে করতে পারছে না, দে আর নট দ্যাট টাফ। আফগানিস্তান থেকে তাদের আনা হয়েছিল। আমি এই জন্য চিন্তিত যে আজকে এই যে চিন্তার মধ্যে আমরা যেটা দেখতে পাই, জানতে পারি, এটা শুধু বাংলাদেশ থেকে ট্রেনিং নয়, বাংলাদেশ থেকে ট্রেনিং দিয়ে তাকে পাঠানো হয়েছে পাকিস্তান, অ্যান্ড হি জয়েন্ট আল কায়দা। বাংলাদেশি এই যে জিনিসগুলো রয়েছে আমাদের এখানেও যারা রয়েছে, আমি বহুবার বলেছি এবং আমি আজও বলবো, সেটা হচ্ছে যে উই আর ফাইটিং অ্যান ইনভিজিবল এনিমি যারা এই কাজগুলো করছেন। সুতরাং হাউ দে ক্যান বি মেড ভিজিবল? নাম্বার 2, he is always in an advantageous position because he knows me and I am his target. সুতরাং এখানে যে ওয়ারফেয়ারটা, আওয়ার আইজ অ্যান্ড ইয়ার, এই সময় হচ্ছে ইন্টেলিজেন্স এজেন্সি, যাদের দায়িত্ব হচ্ছে যে অ্যাকশনেবল ইন্টেলিজেন্স টু বি ডিসেমিনেটেড ইমিডিয়েটলি টু দি অপারেটিভ ফরমেশন, যাতে করে তারা কোনোভাবে তাদের এই যে ইয়েগুলো রয়েছে তারা না পালিয়ে যেতে পারে না। মানে এলিমেন্ট অফ সারপ্রাইজ ইজ অলওয়েজ, যার কাছে এলিমেন্ট অফ সারপ্রাইজ হতে হি হ্যাজ হাফ অন দ্য ওয়ার। সেই জন্যে এই যে কথাগুলো তুমি বলছো, আমি প্রথমেই বলেছিলাম তোমাদেরই চ্যানেলে বোধহয়, যে এই যে লোকটি ক্যানিংয়ে কেন আসবে? বিকজ হি হ্যাজ অলরেডি ভিজিটেড, ওখানে যে ট্রেনিং নিয়েছে আইডি সম্বন্ধে সে যথেষ্ট সচেতন এখন। এবং তার পরবর্তী সময়ে যেটা হচ্ছে, এক মিনিট আমি সেন্টেন্সটা শেষ করে একদম আসবো, শৈলবাবু আপনার কাছে আসবো। আপনি বলছেন তো ক্যানিং এসে কেন আসবে, ক্যানিং কেন রেকি করে গিয়েছিল? এখানেই তো চিন্তার জায়গাটা, সন্দেহের জায়গাটা, যেটা চিন্তা আরো বাড়িয়েছে। আরো একজন সন্দেহভাজন জঙ্গির পশ্চিমবঙ্গ কানেকশনের খবর যেভাবে আমরা পাচ্ছি, অসম এসটিএফ এর হাতে সে ধৃত। কোকরাঝাড়ের বাসিন্দা নূর ইসলাম মুর্শিদাবাদ আর ফালাকাটা সহ বেশ কিছু জায়গায়, ভাবতে পারেন, একেবারে গোপন বৈঠক করে গেছে। গোয়েন্দা সূত্রে এখন খবর পাওয়া যাচ্ছে কোথায় কার সঙ্গে নূরের যোগাযোগ ছিল বা রয়েছিল, বা কি ছক তারা কষছিল, গোয়েন্দারা সেটা খতিয়ে দেখছে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে ধরা পড়েছে কাশ্মীরের জঙ্গি। মুর্শিদাবাদ থেকে অসম পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের 2 জঙ্গি। আবার কেরল থেকে যে জঙ্গি গ্রেপ্তার হয়েছে সে দীর্ঘ 10 বছর ঘাঁটি গেড়েছিল এই পশ্চিমবঙ্গে। বিরোধীরা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে, পশ্চিমবঙ্গ কি জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে? আর ঠিক এই প্রেক্ষাপটেই সামনে এলো আরও এক জঙ্গির পশ্চিমবঙ্গ যোগ। অসম পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য নূর ইসলাম মণ্ডল। গোয়েন্দা সূত্রে খবর, পশ্চিমবঙ্গে যাতায়াত ছিল এই নূর ইসলাম মণ্ডলের। মুর্শিদাবাদ এবং আলিপুরদুয়ারের ফালাকাটা সহ বেশ কিছু জায়গায় গোপন বৈঠক করে গেছে ধৃত বছর 40-এর নূর ইসলাম। অসমের বাসিন্দা নূর ইসলাম মণ্ডল সামনে থেকে সবাইকে পরিচয় দিত যে সে রাজমিস্ত্রি, আদতে এবিটির সক্রিয় জঙ্গি। এসেছিল পশ্চিমবঙ্গেও, ফালাকাটা এবং মুর্শিদাবাদে করেছিল মিটিং। ভয়ঙ্কর লিঙ্কেজ এবং ইন্টারন্যাশনালি নোন
টেরোরিস্ট অর্গানাইজেশন, ল্যাথেল অর্গানাইজেশনস এরা। সুতরাং এর প্রেজেন্স ইন যে ধরা পড়লো যে এখানে যে কাশ্মীর পুলিশে ধরে নিয়ে গেল এখানে আমাদের ক্যানিং থেকে, ও এখানে বেড়াতে আসেনি, এটা মনে রাখবেন। আগেও এসেছিল, আগেও ঘুরে গেছে একবার। এই সেকেন্ড টাইম হয়তো ভিজিট ওর, যেটুকু জানা যাচ্ছে এর বেশিও হতে পারে। জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম অর্থাৎ এবিটির সদস্য নূর কতটা বিপজ্জনক তা কয়েকটা তথ্যেই স্পষ্ট হয়ে যায়। এবিটির প্রধান জসিমউদ্দিন রহমানের ডান হাত ফারহান ইশরাকের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল নূরের। ফারহান ইশরাকের নির্দেশে স্লিপার সেলের কাজও চালাচ্ছিল সে। কেরল থেকে গ্রেপ্তার হওয়া জঙ্গি আনসারুল্লাহ বাংলা টিমের সাদ রাডির সঙ্গেও পরিচয় ছিল তার। নিরাপদ আশ্রয় পশ্চিমবঙ্গ, এটার অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে, দেখুন, বাংলাদেশের সাথে ভারতবর্ষের 4100 কিলোমিটার মতো বর্ডার, ভাষা এবং ধর্ম এবং নিজেদের রোজকার জীবন নামচাটা মিলে যায়। দ্বিতীয় কারণটা হচ্ছে দরিদ্রতা এত প্রবল যে অল্প পয়সার জন্য মানুষ জেল যাওয়ার ঝুঁকি নিয়েও এদেরকে খাবার দেয়, সিম কার্ড দেয় এবং এদেরকে ভালোভাবে রেখে দেয়। তারা জানে এরা হয়তো নাশকতা করতে আসছে। আর চতুর্থ কারণ হচ্ছে রাজনীতি। এর আগে কেরল থেকে অসম পুলিশের হাতে গ্রেপ্তার হয় জঙ্গি সংগঠনের সদস্য মোহাম্মদ সাদ রাডি। গত 10 বছর ধরে সে ঘাঁটি গেড়েছিল পশ্চিমবঙ্গে। গোয়েন্দা সূত্রে দাবি, পশ্চিমবঙ্গে অস্ত্র জোগাড় ও স্লিপার সেলের সদস্য বাড়ানোর কাজ চালিয়ে গেছে সে। এছাড়া অসম পুলিশের হাতে এর আগে ধৃত 8 জঙ্গির মধ্যে 2 জন মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা আব্বাস আলী এবং মিনারুল শেখ। সূত্রের দাবি, এই মিনারুল শেখ বাংলাদেশে গিয়ে জঙ্গি কার্যকলাপে ট্রেনিং নেয়। অন্যদিকে ক্যানিং থেকে গ্রেপ্তার হওয়া কাশ্মীরি জঙ্গি জাভেদ মুর্শিদ তো পশ্চিমবঙ্গ থেকে চোরা পথে বাংলাদেশ হয়ে পাকিস্তানে যাওয়ার ছক কষেছিল বলে গোয়েন্দা সূত্রে খবর জাভেদকে এ রাজ্যে পাঠিয়েছিল কুখ্যাত পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার হ্যান্ডলাররা। টেররিস্টদের লঞ্চিং প্যাড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। কোথাও থাকার জায়গা নেই, দেশে ঢুকেছে, পশ্চিমবাংলায় চলে এসো, ভালো শেল্টার। আর নাহলে এখান থেকে এসে কার্ড ফার্ড বানিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ো। আচ্ছা, এত দেশবিরোধী গতিবিধি চলছে, এখানকার পুলিশ ইন্টেলিজেন্স কিছু জানতে পারে না? অন্য রাজ্যের পুলিশ আছে, সিপিএমের আমলে ওরা বলতো যে কেন আমাদের না বলে এসছে, মমতা ব্যানার্জি তাই বলে না বলে ঢুকেছে। অতীতের থেকে পশ্চিমবঙ্গ অনেক শান্ত, ঠিকঠাক। অন্য রাজ্যের থেকে অনেক শান্ত, ঠিকঠাক। যেখানে প্রবলেম আছে পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্ত, সেই বাংলাদেশ সীমান্ত পাহারা দেওয়ার কথা সুকান্ত বাবুর দলের অমিত শাহের বিএসএফ ফেল করছে বলে বাংলাদেশ থেকে কিছু জঙ্গি, কিছু আপত্তিকর লোক অবৈধভাবে কখনো বাংলা সীমান্তে ঢুকছে, কখনো ত্রিপুরায় ঢুকেছে, কখনো ত্রিপুরা থেকে ট্রেনে চেপে দিল্লি বা কলকাতায় যাচ্ছে। একের পর এক জঙ্গির পশ্চিমবঙ্গ কানেকশনে ক্রমেই উদ্বেগ বাড়ছে এপারে। আবির দত্ত, বিটন চক্রবর্তী ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। দায় কার, তুই না মুই, এই নিয়ে রাজনৈতিক চাপানুতর তুঙ্গে। আমি এখানেই কেয়ার কাছে আসবো। কেয়া শুভেন্দু অধিকারী বলছেন বা রাজ্য বিজেপি বলছে যে পশ্চিমবঙ্গ টেরর হাবে পরিণত হয়েছে। দায় কি শুধুমাত্র রাজ্য প্রশাসনের? বিএসএফ এর কি কোনো দায় নেই? এটা তো দেশের দায়। যে একটা যদি বড় সড়ো নাশকতার ঘটনা ঘটে যায়, তাহলে সেই দায় কি ভারত সরকার এড়াতে পারে? দেখুন, সব থেকে খারাপ লাগছে যে আজকে বড়দিনে আমরা কিন্তু আশঙ্কা করছি বড় ধরনের এরকম জঙ্গি আক্রমণের, যেরকম জঙ্গি যোগসাজশের। আসলে কি এরকমটা হওয়ার কথা ছিল? মোটেই ছিল না। কারণটা কি বলি, যে এখন এই সরকার, তৃণমূল সরকার, কেন্দ্রে বিরোধিতা করতে করতে এমন অবস্থা হয়েছে তারা দেশেরও বিরোধিতা করছেন, নিজেদের অজান্তেই সম্ভবত। আমি কয়েকটা উদাহরণ দেব। শুরু করে বিএসএফ থেকে বারে বারে বিএসএফ এর দিকে আঙুল তুলছে এই রাজ্যের একতা মুখপাত্র, বর্তমান কি আমি জানি না, বা বর্তমান মুখপাত্র একতা কি আমি জানি না, তিনি বারে বারে প্রশ্ন তুলছেন। আমি তার উদ্দেশ্যে বলতে চাই যে এত লজ্জা করে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিএসএফকে এই রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করতে হয়েছে। কি কারণে? যে 75টি আউটপোস্টের জন্য জমি দিচ্ছে না। কি কারণে? এই রাজ্য থেকে রাজ্যের যিনি সর্বেসর্বা সুপ্রিমো, পার্টির সুপ্রিমো, তিনি বিভিন্ন জায়গায় বিএসএফ এর বিরুদ্ধে সাধারণ মানুষকে উস্কানিমূলক মন্তব্য করেছেন, বক্তব্য রেখেছেন। এই রাজ্যেই আমরা দেখেছি ভাইরাল ভিডিও, যেটা অনিল স্যার বললেন একটু আগে, একটা ভাইরাল ভিডিও, একটি মেয়ে বলছে বিএসএফ কে ধমকি দিচ্ছে, আমাদের কাছে এলে আমি কিন্তু শাড়ি খুলে বলে দেবো তুমি আমাকে অ্যাসল্ট করেছো। এইটা হচ্ছে উস্কানির ফসল। এইবার আমি আপনাকে কিছু তথ্য বলছি। গত 1.5 মাসে এই রাজ্য থেকে 56 জন যারা বিভিন্ন জঙ্গি সংগঠনে যুক্ত এমন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এই 56 জনের মধ্যে পাপিয়া 54 জনকে গ্রেপ্তার করেছে অন্য রাজ্যের পুলিশ। সেটা জম্মু কাশ্মীর হতে পারে, আসাম হতে পারে, কেরল হতে পারে, কর্ণাটক হতে পারে, মধ্যপ্রদেশ হতে পারে, উত্তরপ্রদেশ হতে পারে।
খালি দুজনকে এই রাজ্যের পুলিশ গ্রেপ্তার করেছে, ইন্টেলিজেন্স কই? এই জাভেদ মুন্সি ক্যানিং এ ছিল, ক্যানিং এ যার বাড়িতে আশ্রয় ছিল তার বিরুদ্ধে কি এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? সাদ রাবির যে যোগ ছিল, তার বৌদি যে তৃণমূল, তার দাদা বৌদি দুজনেই, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? পুলিশ তাদের গ্রেপ্তার করেছে, তাদেরকে না, বিএসএফ এর যেখানে প্রশংসা সেখানে অবশ্যই প্রশংসা করতে হবে। বিএসএফ আধিকারিকের গ্রেফতারি আমরা ভুলে যাইনি কিয়া? আরে বিএসএফ সতীশ কুমারের গ্রেফতারি আমরা ভুলে যাইনি, গ্রেফতার হয়েছে তো। হ্যাঁ একদম, সেই কারণে তো কি কারণে গ্রেফতার হয়েছে সেটা আমরা ভুলে যাইনি। গরু পাচার ভুলে যাইনি সেটা আমরা। তার মানে একের পর এক যে এই যে পাচার হয় সীমান্ত দিয়ে, কোথাও তো একটা ফাঁক থাকে, সেই ফাঁকটা রুখবে কে? সেই ফাঁকটার কারণেই তো আমি তো বলছি 75টা বারবার করে এই যে আঙুল বারবার করে বাংলার দিকে এভাবে তোলা হচ্ছে। পশ্চিমবঙ্গের যে এসটিএফ, সেই এসটিএফ কিন্তু গত কয়েক বছরের মধ্যে অন্তত 1 ডজনেরও বেশি ক্ষেত্রে তারা নিজেরা গ্রেপ্তার করেছে, এরকম সন্দেহবাদী লোকজনকে আটকেছে। 2 নম্বর হচ্ছে যে তারা অন্য রাজ্যে গিয়ে গ্রেপ্তার করেছে। এটা 2 নম্বর হচ্ছে এই যে জাভেদ মুন্সির কথা বারবার করে বলা হচ্ছে, এই যে জাভেদ মুন্সির কথা বারবার করে বলা হচ্ছে, ক্যানিং থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছে সে 7 বার, আপনারাই দেখাচ্ছেন, সে 7 বার পাকিস্তান গিয়েছে। সে তো কাশ্মীর থেকে পাকিস্তান যাচ্ছে। সেই সময় কি করেছিল বিএসএফ? ওখানে আটকাতে পারেনি কেন? সে ট্রেনিং নিচ্ছে, আবার চলে আসছে, ট্রেনিং নিচ্ছে চলে আসছে, সে যোগাযোগ মেনটেন করছে। এবং গোটা ভারতবর্ষে আপনি যদি গত কয়েক বছরের খতিয়ান দেখেন, তাহলে দেখবেন জম্মু কাশ্মীর, রাজস্থান, মধ্যপ্রদেশ, এরকম বেশ কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ওইখানকার হয় বিজেপির নেতা অথবা বিজেপির ক্যান্ডিডেট, তারা প্রত্যক্ষভাবে তারা এই ধরনের জঙ্গি কার্যকলাপ যারা করে তাদের সঙ্গে যুক্ত। যেমন ধ্রুব সাক্সেনা মধ্যপ্রদেশের, তার সঙ্গে যোগ ছিল হচ্ছে আইএসআই। যেমন জম্মু কাশ্মীরের একজন নেতা, সে ওখানে ভোটে দাঁড়িয়েছে, ইলেকশনে দাঁড়িয়েছে, তার সঙ্গে সরাসরি ওখানকার পাকিস্তানি জঙ্গি সংগঠনের জৈশ-ই মোহাম্মদ তার সঙ্গে যোগ রয়েছে। তার মানে গল্পটা এত সহজ নয় যে শুধুমাত্র আমি এখানে চিহ্নিত করে দিলাম যে বাংলা। অবশ্যই তো এটা আমাদের মাথায় রাখা দরকার যে শুধু বাংলা কিছু করবে না, এটা টোটালটাই একটা সমন্বয়ের মধ্যে দিয়ে, এরা সমন্বয়ের মধ্যে দিয়ে কাজটা করবে। এবং এই সমন্বয়ের মধ্যে আমরা ভুলে যাচ্ছি, পাশের জমিতে শস্য খেতে যখন পোকা লাগে না, তখন এপারে নিজের জমির কথাও কৃষকরা সমানভাবে উদ্বিগ্ন হয়। সুতরাং ওই রাজ্য থেকে, গুজরাট থেকে, উত্তরপ্রদেশ থেকে, দিল্লি থেকে জঙ্গি গ্রেফতার হয়েছে, বাংলা থেকে কিছু হয়নি, বাংলার পুলিশ নিশ্চিন্তে থাকবে তেমনটা ভাবার কোনো কারণ নেই। যে কারণেই 2008, 2012, 2002 এর কথা আমি বারবার আনলাম। খাগড়াগড় ভুলে যাইনি আমরা। ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকবে।